হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ওয়েডনেসডে সিরিজের সিজন 2 চলে এসেছে। তবে এই সিরিজগুলো আমার তেমন একটি ভালো লাগে না, কারণ আমি এগুলো তেমন একটা বুঝতে পারি না। তবে যতটুকু বুঝতে পারি বা যতটুকু বোঝার চেষ্টা করেছি অতটুকুই আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আশা করি হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সিরিজের আরেকটি পার্ট আছে যেটা সিজন 1, এটা আমি চাইলে এক্সপ্লেন করে দিতে পারবো যদি আপনারা বলেন। ড্রামার এই পার্টটি শুরু হয় সিজন 1-এর লাস্ট সিন দেখিয়ে, যেখানে সবাই সামার ভ্যাকেশনে গিয়েছিল, যেখানে আমরা ওয়েডনেসডেকে দেখতে পাই যে কিনা তার একটি নোবেল লেখা শেষ করেছে। তাছাড়াও সে কিছু বই পেয়েছিল, ওই বইগুলো সে পড়ে কমপ্লিট করেছে বা এগুলোর আর তার ভাইয়ের সাথে দুষ্টামি করে সময়গুলো কাটিয়েছে। সিন পরিবর্তন হয়, যেখানে আমরা ক্যান্সাস সিটি মাসুরিকে দেখতে পাই। এখানে ওয়েডনেসডে বন্দি ছিল, আসলে সে একটি ভিশন দেখতে পেরেছিল। প্রথম সিজনে যে সে বইটি পেয়েছিল ওইটির মাধ্যমে সে অনেক কিছুই ভিশন দেখতে পারতো, আর সে অনেক কিছুর রহস্যও খুঁজে বের করেছিল। তার কাছে তো একটি বই ছিল, সাথে একটি লকেটও ছিল যেটার ইউজ সে করতে পারতো, সাথে ওই হাতটিও ছিল যেটিকে না তাকে হেল্প করতো, যার নাম ছিল থিঙ্ক। সিজন 1-এর শুরুতেই সে সব কিছু পেয়ে গিয়েছিল, যার কারণে সিজন 2-এ সে এগুলোকে একদম ভালোভাবে ব্যবহার করতে পারে। সে একটি খুনের রহস্য খুঁজতে চায়, যেটা কিনা অনেক বছর ধরে চলে আসছে। শুধু মেয়েদেরকেই কোনো সিরিয়াল কিলার খুন করে, তাই সে এই রহস্য খোঁজার জন্য তার যে হাতটি আছে না থিঙ্ক, এটাকে কাজে লাগায়। সে থিঙ্ককে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় যাতে থিঙ্ক তার জন্য কিছু তথ্য সংগ্রহ করতে পারে। সে একটি বল নিয়ে আসে, এই বলটির মাধ্যমে সে ভিশন দেখতে পায়। ভিশনে সে ওই খুনির চেহারাটি ভালোভাবে দেখে নেয়। তারপর সে চলে যায় ক্যান্সাস সিটি। এখানে পুলিশ স্টেশনে যাওয়ার পর তার কাছ থেকে তার যত ওয়েপেন ছিল সব কিছু খুলে নেওয়া হয়। এখানে আমরা অনেকগুলো জিনিসপত্র দেখতে পাই, যেখানে ছুরি, কাঁচি, দা সব কিছুই ছিল, সাথে তার তিঙ্কও ছিল। তিঙ্কেও রেখে দেয় তারা। তবে সে প্ল্যান করে সে ওই বাড়িটিতে যাবে যেখানে এই কিলার থাকে। কিলারের কাছে গিয়ে সে তাকে কিডন্যাপ করার সুযোগ দেয়, বলে তুমি চাইলে আমাকে আজ কিডন্যাপ করতে পারো। সে তো তাকে কিডন্যাপ করে নেয়, তাকে মেরে এই পুতুলের মতো বানিয়ে রাখতে চায়। সে তো এটাই চাইতো, তাকে কিডন্যাপ করে তাকে কেউ মারার চেষ্টা করুক। তবে তাকে মারার আগেই থিঙ্ক তাকে মেরে দেয়। এখানে থিঙ্ক আর আমরা মিলে একটি বিষয় লক্ষ্য করি, যখনই সে ভিশন দেখতে চায় তখনই তার চোখ দিয়ে একদমই কালো পানি বের হয়। আসলে এটা কেন বের হয় এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। ওয়েডনেসডে তার স্কুলে যেতে চাইলে তার মা বলে অনেক দিন পর স্কুল থেকে ফিরেছ, তাই কিছুদিন আমার সাথে সময় কাটাও। সে বলে না, আমার কাছে সময় নেই। তার চোখ দিয়ে যেহেতু কালো পানি বের হয়, এটা সে বইয়ে খোঁজার চেষ্টা করে। অনেক খোঁজার পরও বইয়ে সে কিছুই পায় না। তিনকেও জিজ্ঞেস করলে সেও কিছু বলতে পারে না। সে তার মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলেও সে তার মায়ের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে না। তারা দুই ভাই বোন মিলে স্কুলে চলে যায়। এখানে তারা দুই ভাই বোন স্কুলে যাওয়ার কারণ ছিল তার ভাইয়েরও এখানে অ্যাডমিশন হয়েছে। তারও কিছু সুপার পাওয়ার ছিল, তবে ওয়েডনেসডে তার পাওয়ারগুলো তাকে ব্যবহার করার শেখাচ্ছিল, এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এখানে ওয়েডনেসডের ফ্যামিলি পুরোই অদ্ভুত ছিল। তাদের সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে তারা এটা লক্ষ্য করে না। সিন পরিবর্তন হয়। এদিকে আমরা একটি ক্যামেরাম্যানকে দেখতে পাই যে কিনা একটি কাপলের পিকচার উঠাচ্ছিল। হয়তো লোকটিকে কেউ এই কাজটি দিয়েছে, হয়তো এই কাপলের পিছে কোনো রহস্য আছে। তবে এই লোকটি যখনই পিকচার উঠাচ্ছিল তখনই কিছু বার্ড এখানে চলে আসে। আর আমরা তো জানি এই বার্ডগুলো যখনই আসে তখন তাদের মরণ নিয়ে আসে, যেই লোকের কাছেই আসে তার মৃত্যু হয়ে যায়। এখানে এই বার্ডগুলো নিজেই মৃত্যু হয়ে এসেছিল, লোকটিকে জায়গায় তারা মেরে দেয়। লোকটি ফোনে কাউকে যেন বলছিল যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না, সব প্রমাণ আমার কাছে আছে। তখনই এখানে ওই বার্ডগুলোর লিডার চলে আসে, যার কিনা একটি চোখ একদমই খারাপ ছিল, একটি ভালো ছিল। সে যখনই কারো কাছে আসতো তার মৃত্যুই নিয়ে আসতো। এদিকে আমরা ওয়েডনেসডে আর তার বাইকে দেখতে পাই, যারা কিনা স্কুলে পৌঁছে যায়। স্কুলে সবাই তাকে লিডার বলে ডাকতো। সে তো কখনোই লিডার হতে চাইতো না, সে শুধু নেভারমোরকে বাঁচাতে চাইতো, যেটা কিনা তাদের স্কুল। কিছু মেয়েরা অটোগ্রাফ নেওয়ার জন্য তার কাছে চলে আসে। তখনই এখানে প্রিয়াঙ্কা নামের ওই টিচারটি চলে আসে আর এখান থেকে তাকে নিয়ে যায়। প্রিয়াঙ্কা তাকে এই স্কুলের প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, যে কিনা অনেক মজার মাইন্ডেড ছিল। সে সবসময় হাসি খুশি থাকতো, তার মেজাজ অনেকই ভালো ছিল। সে বলে আমি স্কুলটিকে উন্নত করতে চাই, তাই এই স্কুলে আমি কিছু প্রোগ্রাম ওপেন করব যেগুলোতে তুমি আমাকে হেল্প করবে তো ওয়েডনেসডে? তখন সে বলে অবশ্যই করব, কারণ আগের যে টিচারটি ছিল সে তো স্কুলের 12টা বেজিয়ে রেখেছিল। তাই এই টিচার সব কিছু সংশোধন করার চেষ্টা করে। তবে ওয়েডনেসডে তার কথায় কোনোই পাত্তা দেয় না, সে তো তার মতো করে তার রুমে চলে আসে। এখানে তার বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায়, যার নাম অ্যানেট ছিল। এনে তাকে বলে তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি।
তখন ওয়েডনেসডেও বলে আমিও তোমার জন্য গিফট এনেছি। এটা আসলে ওই সিরিয়াল কিলারের তৈরি পুতুল ছিল, যে কিনা মানুষের চুল দিয়েই এই পুতুলগুলো তৈরি করতো। তাই সে বলে এই পুতুলটা অরিজিনাল মনে হচ্ছে মানুষের মতো। তখন সে তাকে বলে যে হ্যাঁ এমনটা হতেও পারে, আচ্ছা এইসব বাদ দাও। এখানে অ্যালেন্সের সাথে দেখা করার জন্য একটি ছেলে আসে, তবে সে ছেলেটিকে একদমই পাত্তা দিত না, কারণ সে মনে করতো সেই ছেলেটি তার জন্য ঠিক না। তখন ওয়েডনেসডে এখান থেকে বেরিয়ে যায়। তখনই সে দেখতে পায় তার একটি পিকচারে একটি তীর চড়ে, আর তীরটি একদমই তার নাক বরাবর লাগে। আর এখানে লেখা ছিল আমি তোমাকে স্টক করা কখনোই বন্ধ করব না। এই যে সিজন 1-এর শেষের দিকে আমরা দেখেছিলাম যে তাকে কেউ একজন স্টক করত, তবে কে স্টক করতো এটা আমরা জানি না, তবে পরবর্তীতে হয়তো জানতে পারবো। সে এই বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। সে ভাবে যে কে তাকে স্টক করতে পারে। ওয়েডনেসডে পিকচারটি হাতে নেয়, তারপর সে ভিশন দেখার চেষ্টা করে, তবে সে ঠিকঠাকভাবে ভিশন দেখতে পারে না। তবে ওই স্টকারে সে কিছু না দেখতে পারলেও তার চোখের যে কালো পানিটা এটা আসা বন্ধ হয় না। এখানে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। এখানে আমরা পাকুয়াকে দেখতে পাই যে কিনা তার রুমে ছিল। এখানে ইউজিন তার রুমমেট ছিল। এখানে দুইজনের মধ্যে বন্ধুত্ব করার চেষ্টা করে তাদের মায়েরা, তবে তাদের মধ্যে তেমন একজন বন্ধুত্ব হয় না, কারণ একে অপরকে বলে তাদের যদি একে অপরকে ভালো লাগে তাহলেই তারা বন্ধুত্ব করবে, না হয় বন্ধুত্ব করবে না, তার আরও অনেকগুলো বন্ধু আছে। একথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা ওই লেডিকে দেখতে পাই যে কিনা তাদের এক্স টিচার ছিল। পাখুয়ে তার টিচারের ভিশন দেখতে পেত, কিন্তু কেন দেখতে পেত এটা আমাদের দেখানো হয় না। এদিকে ওয়েডনেসডেকে দেখানো হয় যে কিনা তার ফ্যামিলির সাথে ছিল, সাথে তার প্রিন্সিপাল টিচারও ছিল। তারা এখানে অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা করে, গল্পগুজব করে। তাদের আগের টিচার বা প্রেসিডেন্ট যে কিনা এখন ছিল না, তার জায়গায় মডিশিয়াকে বসিয়ে দিতে চায় এই স্কুলের প্রিন্সিপাল। তবে মডিশিয়া এতে প্রথমে রাজি হয় না, তবে সবার কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। তারপর তাকে ওই টিচারের রুমে নিয়ে যাওয়া হয় যেখানে সে থাকতো। যেহেতু সে এখন জেলে ছিল তাই তাকে এই রুমেই থাকতে হবে। মডিশিয়া এখানে ওয়েডনেসডেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তুমি প্লিজ আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করো না, যদি লুকানোর চেষ্টা করো তাহলে তোমারই বিপদ হতে পারে। তবে ওয়েডনেসডে তার কোনো কথাই পাত্তা দেয় না। এখানে মডিশিয়া মনে মনে ভাবছিল তার বোনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো না ওয়েডনেসডের সাথে ঘটে যায়। এখানে আমরা বুঝতে পারি হয়তো তার কোনো বোন ছিল, আর তার সাথেও এমন ঘটনাই ঘটেছে, তার সাথেও হয়তো পাওয়ার ছিল। মডিশিয়া আসলে কালো চোখের পানির কথা বলছিল। ওয়েডনেসডে চলে যায় ওই জায়গায়, যে জায়গায় ওই বার্ডগুলো লোকটিকে মেরে ফেলেছে। জায়গাটা দেখে তার অনেক খারাপ লাগে। ওয়েডনেসডে ওই লোকটিকে দেখতে পায় যে কিনা ওল্ড ডিটেকটিভ ছিল। ওয়েডনেসডে তার কাছে যায় আর গিয়ে বলে যে যে মারা গিয়েছে সে আমার বন্ধু ছিল, সে অনেক ভালো মানুষ ছিল, তবে কিছু করার নেই, সে যেহেতু মারা গিয়েছে। তবে তুমি সাবধানে থাকো, এই পাখিগুলো তোমারও ক্ষতি করতে পারে। তখন সে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন? লোকটি তখন বলে তুমি যেমন কাস্ট আমার ছেলেটিও কাস্ট, তাই তোমাদের সম্পর্কে আমি সব ভালো করেই জানি। আর তুমি তো ভালো করেই জানো যে এই বার্ডগুলো তোমাদের উপর নজর রাখে। যেহেতু জানো তাই তোমাকে বলছি একটু সতর্ক থাকার চেষ্টা করো, তাহলে সহজে সব কিছু ঠিক হবে। তখনই আমরা ওই বার্ডগুলোকে দেখতে পাই যারা কিনা তাদের উপর নজর রেখে বসেছিল। সিন পরিবর্তন হয় স্কুলে। এজেক্স সবাইকে কাহিনী শোনাচ্ছিল, যেটা কিনা এই স্কুলের অতীতের কাহিনী ছিল। সবাই বসে বসে এটা শুনে, আর এটা তাদের নিয়ম ছিল, সবাইকে এটা শুনতে হবে। তাদের মধ্যে একজন স্টুডেন্ট ছিল যার কিনা হার্টের প্রবলেম ছিল, তাই সে সারাক্ষণ হার্ট তৈরি করার কাজে ব্যস্ত থাকতো। সে হার্ট আর্টও করে ফেলেছিল, তবে মেশিনিয়ালভাবে কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টা সে বুঝতে পারে না। সারাক্ষণ সে রিসার্চ করতে শুরু করে। রিসার্চ করতে করতে সে একদম ডার্ক ওয়েতে পৌঁছে যায়, আর ওই জায়গায় তার মৃত্যু হয়ে যায়। তারপর তাকে কবর দেওয়া হয় ওই গাছটির নিচে, যার কারণে এই ট্রিটিকে ড্রাগ ট্রি বলা হয়। ঘটনাটিতে নতুন স্টুডেন্টরা অনেক ভয় পায়। এদিকে আমরা প্রিন্সিপাল পেকে দেখতে পাই, যিনি কিনা স্কুলের নতুন প্রিন্সিপাল ছিলেন। সে চলে আসে প্রিয়াঙ্কার কাছে আর এসে তাকে হুমকি দিতে শুরু করে। প্রে বলে ইনকামের দুইটা রাস্তা থাকে, একটা ভালো আর একটি খারাপ। তুমি চাইলে যে কোনো রাস্তায় ইনকাম করতে পারো, তবে ভালো রাস্তা সবাই ইনকাম করতে পারে না। এইভাবেই তাকে হুমকি দিচ্ছিল যাতে সে ঠিকঠাকভাবে সব কাজ করে। তবে প্রিয়াঙ্কা এখানে সব কিছুই বুঝতে পারে, সে আর কোনো কথাই বলে না। এদিকে ওই স্টকারকে দেখানো হয় যে কিনা ওয়েডনেসডের প্রত্যেকটি কাজে নজর রাখছিল। সে এমনটা কেন করছিল এটা আমাদের দেখানো হয় না। সে ওয়েডনেসডের চোখগুলো উগড়ে ফেলে, তার ফেস আমাদের দেখানো হয় না। এদিকে ওয়েডনেসডে তার গানের প্র্যাকটিস করছিল। তখনই এখানে তার টিচার চলে আসে, যে কিনা 10 বছর বয়স থেকেই অ্যালবাম তৈরি করা শুরু করেছিল।
তাই সে তার কিছু জ্ঞান তার সাথে শেয়ার করছিল। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই বনফায়ারের ডে ছিল আজ। সবাই বনফায়ারের জন্য তৈরি হয়, সবাই অপেক্ষারত ছিল বনফায়ারের জন্য। এদিকে ওয়েন্সডেকে দেখানো হয় যে কিনা তিংয়ের জন্য খুব সুন্দর করে একটি রুম বানিয়ে দেয় যাতে সে ঠিকঠাকভাবে থাকতে পারে। তখন তার বান্ধবী তাকে একটি লেটার পড়ে শোনায়। এখানে তাদের টিচার সিবিআর তাকে একটি চিঠি পাঠিয়েছিল যেখানে সে তার আর্টের সব কিছু ফুটিয়ে তুলে। এখানে আমরা আর্টটি অন্য কিছু না, ওই বার্ডটির দেখতে পাই যার কিনা একটা চোখ খানা ছিল। সিন পরিবর্তন হয়, আমরা ওয়েন্সডেকে দেখতে পাই যাকে তার স্টকার একটি চিঠি পাঠায়। চিঠিতে লিখেছিল সে তার বইটি নিয়ে গিয়েছে জ্বালানোর জন্য। সে যখন বনফায়ারের কাছে আসে তখন তার কাছে আরেকটি চিঠি আসে যেখানে ব্লেড লাগানো ছিল, তাই ব্লেডে তার হাত কেটে যায়। তখন তাকে বলা হয় বনফায়ারের ভিতরে যেতে তার নোবেল খোঁজার জন্য। তাই সে বনফায়ারের ভিতরে চলে যায় নোবেল খুঁজতে। নোবেলটি যখন সে হাতে নেয় তখনই এখানে আগুন দিয়ে দেওয়া হয়। কিভাবে সে বের হবে, তাই সে খুব দ্রুত বেরিয়ে পড়ে। সে তো বেরিয়ে গিয়েছিল, এখন পালা ছিল তাদের একটি পিকচার উন্মোচন করার যেটা কিনা সবাই মিলে আর্ট করেছিল। এই পিকচারটিকেও সে জ্বালিয়ে ফেলে কারণ তার এইসব পছন্দ ছিল না। কেউ তাকে হিরো হিসাবে নেক এটা সে পছন্দ করতো না। আর সে তার স্টকারকেও একদমই ভালো করে হুমকি দিয়ে দেয়, বলে তোকে তো আমি খুঁজে একদম মেরে ফেলবো। ফাকজিলে ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন তার ইলেকট্রিক পাওয়ার ইউজ হয়ে ওই ছেলেটি বেঁচে আসে যে কিনা হার্টের প্রবলেমের জন্য মারা গিয়েছিল। তাকে জীবিত দেখে সে তো একদমই অবাক হয়ে যায় কারণ এটা একটি অবিশ্বাস্য কাজ ছিল যেটা সে নিজেই করে ফেলেছে। এদিকে ওয়েন্সডে একটি ভিশন দেখতে পায়। ভিশনটি ছিল এমন, তার বান্ধবী অ্যালেনকে কে মেরেছে এটা খোঁজার জন্য সে একটি জায়গায় যায় আর ওই বার্ডগুলোই তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল। তারপর তার বান্ধবী বলে তার কারণেই তার বান্ধবী নাকি মারা গিয়েছে। এটা জানার পর সে তো অবাক হয়ে যায়। আর সে যখন এই স্বপ্নটি থেকে বের হয়ে আসে তখন তার চোখের অবস্থা খুবই খারাপ ছিল। তার মা কাছে তাকায়, তাকে সামলে নেয়। মডিশিয়া তাকে বলে, দেখো তুমি আমার মেয়ে, আমি তোমাকে ভালো করেই চিনি। একটি কথা বলতে চাই, তোমার খালার সাথেও এমন ঘটনা ঘটেছিল। তোমার কাছে যে পাওয়ারগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তুমি এটার সঠিক ব্যবহার করো। যদি সঠিক ব্যবহার না করো তাহলে তোমার অনেক প্রবলেম হতে পারে। তোমার কাছে যে গুডির একটি বই আছে ওইটা আমাকে দিয়ে দিতে পারো, তাহলে এটার সমাধান আমি বের করতে পারবো। এখানে সে তো তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। সে ভালো করেই জানতো ওয়েন্সডে তার কোনো কথায় পাত্তা দিবে না। তবে মনীষা তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে কারণ সে এইসব আগে ফেস করে এসেছে। তার বোনের সাথে অনেক ঘটনা ঘটেছে, তার বোন মারা গিয়েছে, তাই সে তার মেয়েকেও সাবধান করতে চায়। তবে সে কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। তার মনে পড়ে যায় ওই বৃদ্ধ লোকটির কথা যে কিনা একজন ডিটেকটিভ ছিল, তারপর তার বন্ধুর কথা যে কিনা তাকে সাবধান করেছিল, তারপর ওই বার্ডটির কথা যেই বার্ডটি তাকে ধ্বংস করে দিবে বলে সবাই আশঙ্কিত করছে। ওয়েন্সডে যখন শেরাফের বাসায় আসে তখন সে দেখতে পায় শেরাফকে কেউ মেরে দিয়েছে। এগুলো অন্য কেউ না, ওই রিভেল বার্ডগুলোই। তার মুখ থেকে অনেকগুলো রিভেল বার্ড বের হয় আর তার চোখগুলোও উগড়ে ফেলেছিল ওই রিভার বার্ড। সব কিছু দেখে সে অবাক হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলি, এই যে এক চোখওয়ালা রিভার বার্ড, এখানে রিভার বার্ডের লিডারও ছিল। একে দেখে তো অবাক হয়ে যায় ওয়েন্সডে। সে কিছু বলতেও পারে না, সে বুঝতেই পারে না কিভাবে তার মৃত্যু হলো। যেহেতু তাকে মেরে ফেলেছে ওই বার্ডগুলো, তাই সে এটার তদন্ত করার জন্য কিছুটা চিন্তিত ছিল। তখনই এখানে অনেকগুলো পুলিশ চলে আসে ঘটনাস্থলে। যেহেতু সে একা ছিল তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর সব কিছু তার উপরেই চলে আসে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় সে নাকি এখানে ছিল না, তাকে ওই পাখিগুলোই মেরেছে। কিন্তু পুলিশ তার কথা একদমই বিশ্বাস করতে চায় না। তখনই এখানে তার বাবা চলে আসে। সে যেহেতু একজন লয়ার ছিল তাই তার মেয়ের মামলাটি সে নিজেই লড়বে। এখান থেকে তার মেয়েকে সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কারণ এখানে থাকলে তার মেয়ের অনেক ক্ষতি হতে পারে। ওয়েন্সডে তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, তুমি কি মাকে কিছু বলেছ? তখন সে বলে, না, তোমার মাকে আমি এখনও কিছু বলিনি। তারপর সে তার একটি বন্ধুর বিষয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে। তখন তার বাবা বলে, এটা আমি ঠিকঠাকভাবে তদন্ত করিনি, তারপর তোমাকে জানাবো। সিন পরিবর্তন হয় পাগলির কাছে যে কিনা ওই ছেলেটিকে নিয়ে আসে তার কাছে যার কিনা ইলেকট্রিক হার্ট ছিল। এখানে সে সিদ্ধান্ত নেয় এই ছেলেটিকে সে ডেড বলে সম্বোধন করবে। তাছাড়াও একটি কথা হচ্ছে, পাগলি কার ভাই এটা কি আপনারা জানেন? সে হচ্ছে ওয়েন্সডের ভাই, যার কারণে তার কাছে অনেক প্রতিভা ছিল আর সে এখন এই প্রতিভাগুলোকে একদম ভালোভাবেই কন্ট্রোল করতে পারে, যেটা সে আগে পারতো না।
পাগলির বন্ধু তাকে বলে তার যেহেতু মাথা নেই তাহলে সে কোনো কিছুই করতে পারবে না, তার মাথায় এত বুদ্ধিও নেই যে সে আমাদেরকে শেষ করে ফেলবে। তারপর তাকে খাবার দেওয়া হলে সে খাবার উল্টো বমি করে তাদের উপরেই ফেলে দেয়। সিন পরিবর্তন হয় ওয়েনসডের কাছে, যে কিনা তিঙ্কের সাথে কথা বলছিল। সে তিঙ্কের সাথে শরীফ কিভাবে মারা গেল এই বিষয় নিয়েই কথা বলে। তিঙ্ক বলে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে, আমি তোমাকে হেল্প করতে পারি, যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই খুঁজে বার করতে পারবো। সে যখন তার রুমে যায় তখন সে দেখতে পায় তার বান্ধবী অ্যালেন মৃত। তার বান্ধবী তখন বলে তার সাথে নাকি সে প্রাঙ্ক করছিল, কারণ সে তার বিছানায় একটি চোখ রেখেছিল যেটা কিনা নকল ছিল। সে তো চোখ রাখেনি, চোখটি দেখার পর সে অবাক হয়ে যায়। এদিকে আমরা ওই স্টকারকে দেখতে পাই যে কিনা একটি পিকচার পাঠায় যেটা কিনা ওয়েডনেসডে ছিল, আর সে এটা এখনই উঠিয়েছে। এটা দেখার পর এলেন বলে তোমার সাথে আমি আর থাকবো না, তোমার কাছ থেকে আমি চলে যাচ্ছি, কারণ এসব অনেক বিরক্তিকর। সে যখনই ভিশন দেখার চেষ্টা করে তখন সে বুঝতে পারে তার পাওয়ার এখন পর্যন্ত ফিরে আসেনি। তাই সে তিনকে দিয়ে যায় ওই বইটি পড়ার জন্য, যেই বইয়ে সব কিছু আছে। সে বইটি পড়ার জন্য তাকে দিয়ে এখান থেকে তো চলে যায়। বাহিরে পার্টি চলছিল, যেহেতু আজ প্র্যাঙ্ক ডে, সবাই মিলে প্র্যাঙ্ক করছিল। সবাই এখানে একে অপরের সাথে অনেক মজা করে, কেউ তো কাউকে পাথর বানিয়ে দেয়, কেউ আবার কারো এক্স গার্লফ্রেন্ড নিয়ে এসে মজা করতে শুরু করে। তখনই আমরা এখানে অনেক পুরাতন একজন প্রিন্সিপালকে দেখতে পাই, যার পুরো শরীর ছিল মেকানিক্স আর উপরে মাথাটা শুধু তার ছিল, তবে এটা একটা কাচের জারের ভিতর ভরা ছিল। তখন সে এসে ওয়েডনেসডের সাথে কথা বলতে চায়। ওয়েডনেসডে জিজ্ঞাসা করে বার্ডকে কি কেউ কন্ট্রোল করতে পারে। তখন তার টিচার বলে আগে একজন বার্ডকে কন্ট্রোল করতে পারতো, এমন স্টুডেন্ট 10 বছর ধরে আমাদের স্কুলে আসছে না, তাই এখন কেউ বার্ডকে কন্ট্রোল করতে পারে না। এদিকে আমরা প্রিয়াঙ্কা এবং মনীষাকে দেখতে পাই। মনীষা বলে যে আমার মেয়ে আমার এখানে থাকা একদমই পছন্দ করছে না। প্রিয়াঙ্কা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা একদমই নর্মাল। প্রিয়াঙ্কা বলে আমার এই সামার ভ্যাকেশন অনেক ভালো গিয়েছে, কারণ আমি আমার মায়ের সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, মায়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তখন সে মনীষারও প্রশংসা করে, বলে আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন আজকে পর্যন্ত। তারা দুইজন তাদের মতোই গল্পগুজব করছিল। এদিকে আমরা পাক্সলিকে দেখতে পাই যে কিনা ওই মৃত হার্টটিকে খাবার নিয়ে দেয়। আসলে যে কিনা এখন নিজেকে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। আসলে সে তার মাথাকে কাজে লাগাচ্ছিল, আর কাজে লেগে যায়, সে এখান থেকে বেরিয়ে পড়ে। ওয়েডনেসডে তার বইটা তিঙ্কের কাছে রেখে সে এখান থেকে কোথাও যেন একটা যায়। আসলে সে ডাইলারের সাথে দেখা করতে যাচ্ছিল। সে একজনের গাড়ি চুরি করে এখান থেকে বেরিয়ে পড়ে। সে অনেক দূরে যাবে, তবে কোথায় যাবে এটা আমরা জানি না। আসলে আমরা যে একটি পুলিশ অফিসারকে মৃত দেখেছিলাম, ওই পুলিশ অফিসারের একটি ছেলে ছিল। এখন সে একটি মেন্টাল হসপিটালে আছে, আর তার সাথে দেখা করার জন্যই মূলত ওয়েডনেসডে যাচ্ছিল। তারপর সে একজন লোকের সাথে কথা বলে, মহিলাটি তাকে তার সাথে দেখা করতে দিতে চায় না। তারপর সে অন্য একটি মহিলার সাথে দেখা করে। মহিলাটি বলে হ্যাঁ, তোমার সম্পর্কে আমি আগে থেকেই জানি, তুমি এখানে আসবে তাও আমি জানি, তাহলে চলো তোমার সাথে ওর দেখাই করিয়ে দেই। আসলে ডাইলারকে এই মেয়েটি কন্ট্রোল করত, সে ছিল তার মাস্টার। সে তখন তাকে বলে আমি জানি তোমাদের মধ্যে সুপার পাওয়ার রয়েছে, তোমরা দুইজনই সুপার পাওয়ারের অন্তর্ভুক্ত, তাই এক কাজ করো, তোমরা দেখা করতে পারো, তবে তার মধ্যে যে সুপার পাওয়ারগুলো আছে এগুলো যাতে না জাগে এই খেয়াল রাখবে। তারপর সে তার সাথে দেখা করতে যায়। ওয়েডনেসডে তাকে রাগিয়ে তার মধ্যে যে ওই যে বার্ড কন্ট্রোল করার একটি শক্তি ছিল ওইটাকে বের করার চেষ্টা করে, আর সাথে বলে তোমার বাবা মারা গিয়েছে। এটা শোনার পরও তার উপর কেন জানি না কোনো প্রভাব পড়ে না। সে নিজের শক্তিগুলোকে প্রয়োগ করার অনেক চেষ্টা করে, যেহেতু সে সেলে বন্দি ছিল আর এখানে অনেকগুলো প্রোটেকশন ছিল, তাই সে চাইলেও তার শক্তিগুলো ব্যবহার করতে পারছিল না। তবে সে অনেক বেশি রেগে যাচ্ছিল ওয়েডনেসডের ওপর। দুইজনই একে অপরকে রাগানোর জন্য কথা বলছিল, তবে তাদের রাগ হচ্ছিল ঠিকই আছে, কিন্তু তাদের পাওয়ার একদমই কাজ করছিল না। এখানে আসলে হাই সিকিউরিটি ছিল। এদিকে আমরা পাগলিকে দেখতে পাই যে কিনা তার বন্ধুকে এসে বলে আমরা যেই লোকটিকে বন্দি করে রেখেছিলাম সে তো ছাড়া পেয়েছে। আজ এলেনের বার্থডে ছিল, সে ওই তিঙ্কের সাথেই তার বার্থডে নিয়ে কথা বলছিল। তাকে যেই ছেলেটি পছন্দ করে সে তার রুমে আসে। তার সাথে যখন সে গল্প করছিল তখনই রুমের জিনিসপত্র একদমই উল্টাপাল্টা হয়ে যায়। তারা বুঝতে পারে না এমন কেন হচ্ছিল। সিন পরিবর্তন হয় প্রিয়াঙ্কার কাছে। এখানে টিচার তাকে কিছু একটা আনার কথা বলে, তবে তাকে কি আনার কথা বলে এটা আমাদের দেখানো হয় না। তবে তাদের আলোচনায় মনে হচ্ছিল তারা কোনো সিরিয়াস বিষয়ে আলোচনা করছে। হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো তারা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। ওয়েডনেসডে যখন তার রুমে আসে তখন তিংয়ের সাথে সে কথা বলে, তবে তিং বলে আমি কোনো কিছুই দেখতে পারিনি।
তখন তাকে তার স্টকার কল দিয়ে বলে, গেম তো এখন শুরু হলো, এক কাজ করো, তোমার বান্ধবীকে যদি তুমি 3 মিনিটের ভিতর বাঁচাতে পারো তাহলে তুমি যাই বলবে তাই আমি মানতে রাজি, আর যদি না পারো তাহলে তো তোমার অবস্থা খারাপ। তখন তাকে একটি চিঠি দেওয়া হয়। চিঠি দেখে সে কিছুই বুঝতে পারে না। যখন সে একটি গোপন দরজা খুলে তখন সে এলেন আর তাকে পছন্দ করা ওই ছেলেটিকে দেখতে পায়। তাদের উপর অনেকগুলো ব্লেড পড়ার জন্য উপর থেকে আসছিল। তারা নিজেকে সেভ কিভাবে করবে এটা কিছুই বুঝতে পারছিল না। তারা নিজেদেরকে সেভ করার জন্য এখান থেকে সরার চেষ্টা করে। এদিকে আমরা ওয়েন্সডেকে দেখতে পাই যে কিনা অনেকগুলো বই পড়ছিল যাতে তার বান্ধবীকে বাঁচাতে পারে। তখনই সে একটি বাটন প্রেস করলে তার বান্ধবী তো বেঁচে যায়। তখন সামনে বেরিয়ে আসে ওই মেয়েটি যে কিনা তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তার আগে পিছে ঘুরছিল। সে যে তাকেই স্টক করবে, তার স্টকার হবে, এটা সে কখনো কল্পনাই করতে পারেনি। মেয়েটির বয়স মাত্র 13 বছর ছিল, তবে সে এই বয়সে কিভাবে এইসব করতে পারলো এটাই ছিল প্রশ্নের বিষয়। মেয়েটি ওয়েন্সডেকে বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। সে তাকে শেরিকের ফোনটি দিয়ে বলে, তুমি চাইলে শেরিকের খুনিকে খুঁজতে হেল্প করতে পারি। যদি তুমি চাও তাহলেই আমি তোমাকে হেল্প করব, না হয় তোমাকে হেল্প করব না।